অনেক আলোচনা, অনেক সমালোচনা শেষে সরকার শেষ কার্যদিবসে এসে অবশেষে তাদের উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করল। এই প্রকাশ কেন এত দেরি হলো সেটা নিয়ে বহু প্রশ্ন উঠেছে, বহুভাবে বহু দিক থেকে সমালোচনা হয়েছে। অতঃপর সেই সমালোচনায় সরকার এটা প্রকাশ করতে বাধ্য হলো। সরকার যখন প্রকাশ করতে বাধ্য হলো তখন একটা মজার ব্যাপার আমরা দেখছি যে এই সম্পদের হিসাবটা 2025-এর জুন পর্যন্ত, 2024-এর জুন থেকে 2025-এর জুন পর্যন্ত যে সম্পদের হিসাব সেই হিসাব দেয়া হয়েছে। কিন্তু 2025-এর জুলাই থেকে এই ফেব্রুয়ারি পর্যন্ত মূলত সরকারের শেষ সময়ে অনেক বেশি সমালোচনা হয়েছে দুর্নীতি সহ নানা ব্যাপারে। এই সময়ের সম্পদের বিবরণীটা দেয়া হয়নি। তার মানে শেষ সময়ে যদি কোনো হরিলুট হয়ে থাকে তাহলে সেই ব্যাপারে আমরা জানতে পারছি না। তবুও মন্দের ভালো যে সরকার অবশেষে 1 বছরের হলেও তাদের যে হিসাব সেই হিসাব প্রকাশ করলো। এখন খুব সহজেই প্রকাশিত এই হিসাব অনুযায়ী তদন্ত করে দেখতে পারবে বহু কর্তৃপক্ষ যে তাদের দেয়া এই আয় ব্যয়ের যে হিসাব, এই হিসাবের সঙ্গে তাদের প্রকৃত সম্পদের মিল আছে কিনা কিংবা অমিল আছে কিনা, কি তারা গোপন করলেন। চলুন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সমস্ত উপদেষ্টাদের সম্পদের হিসাব কিংবা আলোচিত সমালোচিত ডক্টর আলী রিয়াজদের সম্পদের হিসাব নিয়ে সরকার কি তথ্য দিল। কার সম্পদ এই 1 বছরে সবথেকে বেশি বেড়েছে, সেখানে 2টি নাম সবথেকে বেশি উচ্চারিত হচ্ছে, একজন উপদেষ্টা আর একজন উপদেষ্টার স্ত্রী। তাদের সম্পদ সব থেকে বেড়েছে এই 1 বছরে। চলুন আলোচনা করে আমরা বোঝার চেষ্টা করি কাদের সম্পদ কতটুকু বাড়ল এই 1 বছরে এবং পরবর্তীতে তদন্তে কি উঠে আসবে যে এই দেয়া সম্পদের বিবরণী আদতে ঠিক নাকি মিথ্যা প্রপাগান্ডা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সরকার অবশেষে তাদের সম্পদের হিসাব বিবরণী দিয়েছে এবং সেই হিসাব বিবরণী প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সমস্ত উপদেষ্টা এবং উপদেষ্টার বিশেষ সহকারীদেরও দেওয়া হয়েছে, কিন্তু 2 জনের হিসাব দেয়া হয়নি। চলুন কথা না বাড়িয়ে আমরা যে হিসাবটা দেয়া হলো সেই হিসাবের দিকে একটু সংক্ষেপে চোখ বুলিয়ে নিই। আমরা দেখছি যে বেশ অনেক পৃষ্ঠার 7 পৃষ্ঠার একটা বিবরণী সরকার প্রকাশ করেছে। সেখানে আমরা দেখছি প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের 2024-এর সম্পদের পরিমাণ ছিল 13 কোটি 18 লাখ 71,000 মতো। সেটা বেড়ে হয়েছে 2025-এর জুনে 14 কোটি 76 লাখ 64,000-এর মতো। এর ছাড়া তার স্ত্রীর, প্রত্যেক উপদেষ্টার স্ত্রী কিংবা স্বামী সাথে তাদের হিসাবও দেয়া হয়েছে। স্ত্রীর হিসাবে দেখানো হচ্ছে যে স্ত্রী মালিক ছিলেন 95,42,000 টাকার। সেখানে তিনি এই টাকা খরচ করে ফেলেছেন। সেখানে দেখা যাচ্ছে যে 4,51,000 টাকা তার 2025-এর জুনে আছে। তার মানে 91 লাখ টাকা তার স্ত্রী এই 1 বছরে খরচ করে ফেলেছেন। তার সম্পদ বাড়েনি, বরং অনেক বেশি কমেছে। এভাবে কমতে থাকলে তার স্ত্রী আর কয়েকদিনের মধ্যেই শূন্য হয়ে যাওয়ার কথা এবং এই সময়ে এসে, জুন থেকে এই সময়ে এসে তার হাতে আর কোনো টাকা থাকারই কথা নয়, বরং তার ঋণী হয়ে যাওয়ার কথা। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সম্পদের হিসাব বলা হচ্ছে 65,24,000 ছিল তার, সেটা বেড়ে 69,75,000 হয়েছে। এছাড়া ওয়াহিদুদ্দিন মাহমুদ উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, তার সম্পদ বেড়ে যেটা হয়েছে সেটা হচ্ছে 14 কোটি 11 লাখ থেকে বেড়ে 15 কোটি 25 লাখ হয়েছে। তার মানে 1 কোটি 14 লাখ মতো বেড়েছে। ডক্টর আসিফ নজরুল, আলোচিত সমালোচিত উপদেষ্টা, তার সম্পদ 88,44,000 থেকে বেড়ে 91,62,000 হয়েছে।
অস্বাভাবিক কিছু দেখা যাচ্ছে না যে হিসাব দিয়েছেন তিনি। তার স্ত্রীর হিসাবে দেখা যাচ্ছে, তার স্ত্রী শিলা আহমেদ তিনি 2,01,00,000 টাকার মালিক ছিলেন, সেটা 2,44,00,000 টাকা হয়েছে, অর্থাৎ 43 লাখ টাকা এই এক বছরে তার স্ত্রীর সম্পদ বেড়েছে। তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা, তার সম্পদ যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে মোট সম্পদের পরিমাণ, আমি একটু আর্থিক সম্পদের হিসাবগুলো বলেছি। যদি আমি মোট সম্পদে যাই তাহলে প্রধান উপদেষ্টার মোট সম্পদ এবং অন্যান্য উপদেষ্টার মোট সম্পদ, এখন আমি খুব একটা পার্থক্য নেই, তারপরেও আমি আসিফ নজরুলের মোট সম্পদের হিসাব 1,48,00,000 টাকা বলা হচ্ছে, সেখানে 1,60,00,000 টাকা হয়েছে মোট সম্পদ, অর্থাৎ তার বেড়েছে হচ্ছে 12 লাখ টাকা এই সময়ে। স্ত্রীর হিসাবে আমরা দেখছি যে স্ত্রীর মোট সম্পদের 2,01,00,000 টাকা থেকে 2,44,00,000 টাকা হয়েছে। তৌহিদ হোসেনের মোট সম্পদ 2,86,00,000 টাকা থেকে বেড়ে 2,93,00,000 টাকা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম স্বরাষ্ট্র উপদেষ্টা, তার সম্পদ বেড়ে হয়েছে 2,61,00,000 থেকে 2,77,00,000। আদিলুর রহমান উপদেষ্টা, তার মোট সম্পদ 98 লাখ টাকা থেকে বেড়ে 2,52,99,000 টাকা হয়েছে। আদিলুর রহমানের সম্পদ খুবই উল্লেখযোগ্য হারে বেড়েছে, সেখানে 98 লাখ থেকে 2,52,00,000 টাকা দেখছি আমরা, তার মানে হচ্ছে যে 1,54,00,000 টাকা মতো তার সম্পদ বেড়েছে। এছাড়া আমরা দেখছি জনাব আলী ইমাম মজুমদার, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, মন্ত্রী পদমর্যাদার, তার মোট সম্পদ 3,37,00,000 থেকে বেড়ে 3,88,00,000 টাকা হয়েছে। অধ্যাপক ডক্টর রফিকুল আবরার শিক্ষা উপদেষ্টা, তার মোট সম্পদ 7,21,00,000 থেকে বেড়ে 7,57,00,000 হয়েছে। এছাড়া মোহাম্মদ ফাউজুল কবির খান উপদেষ্টা, তার সম্পদ মোট সম্পদ বেড়ে হয়েছে 6,47,00,000 থেকে 6,72,00,000-এ গিয়ে ঠেকেছে। রিজওয়ানা হাসান আলোচিত উপদেষ্টা, তার মোট সম্পদ 2,25,00,000 থেকে কমেছে 1,92,00,000 হয়েছে, তার তিনি 33 লাখ টাকা এই এক বছরে তার সম্পদ কমেছে, তার মানে উপদেষ্টা হয়ে তার লস হয়েছে, লাভ হয়নি। এছাড়া আমরা দেখছি যে ফারুকি আজম, তার মোট সম্পদ 1,76,00,000 থেকে বেড়ে 2,02,00,000 টাকা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন, তার সম্পদ 3,24,00,000 থেকে বেড়ে 3,51,00,000 হয়েছে। নূরজাহান বেগম, তার যে সম্পদ, সেই সম্পদে দেখা যাচ্ছে 6,20,00,000 থেকে বেড়ে 6,24,00,000 টাকা হয়েছে, মাত্র এক বছরে 4 লাখ টাকা বেড়েছে তার। অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার, তার সম্পদ আমরা দেখছি 4,46,00,000 থেকে বেড়ে 5,83,00,000 টাকা হয়েছে, অর্থাৎ তার সম্পদও 1 কোটিরও বেশি বেড়েছে এক বছরে। ফরিদা আক্তার আলোচিত উপদেষ্টা, তার সম্পদ আমরা দেখছি 81,28,000 টাকা থেকে 1 কোটি তে গিয়ে ঠেকেছে, 1 কোটির বেশি হয়েছে। জনাব শারমিন এস মুর্শিদ, তার সম্পদ আমরা দেখছি 10,65,00,000 থেকে 10,93,00,000 হয়েছে, অর্থাৎ তিনি বেশ সম্পদশালী। খালিদ হোসেন ধর্ম উপদেষ্টা, তার সম্পদ 88 লাখ টাকা থেকে বেড়ে 1,13,00,000 টাকা হয়েছে। সুগ্রীব চাকমা উপদেষ্টা, তার সম্পদ বেড়ে হয়েছে 2,26,00,000 থেকে কমেছে তার 1,09,00,000-এ এসেছে, অনেক কমেছে তার, 1,15,00,000-এর বেশি কমে গেছে। এছাড়া আমরা শেখ বশির উদ্দিন বাণিজ্য উপদেষ্টা, তার সম্পদের দেখছি আমরা 91 কোটি টাকা থেকে 91,10,00,000 থেকে 91,65,00,000 হয়েছে। এই ব্যাপারে প্রশ্ন তোলার কোনো জায়গা বোধহয় নেই, কারণ বাণিজ্য উপদেষ্টা তিনি বাংলাদেশের সম্ভ্রান্ত একজন ব্যবসায়ী। অন্য দিক থেকে কি হয়েছে না হয়েছে সেটা পরের ব্যাপার। মোস্তফা সরোয়ার ফারুকী, এখানে ইন্টারেস্টিং একটা রিপোর্ট রয়েছে। মোস্তফা সরোয়ার ফারুকীর মোট সম্পদ হচ্ছে 2,26,00,000 টাকা ছিল, সেখান থেকে তার সম্পদ কমেছে 2,15,00,000 টাকা হয়েছে।
অর্থাৎ তিনি এই 1 বছর মানে এই সময়কালে উপদেষ্টা 1 বছর তো ওই সময় হয়েছিল না তার, তিনি পরে উপদেষ্টা পরিষদে যোগ দিয়েছেন। ওই কয়দিনে তার সম্পদ কমে গেছে উপদেষ্টা পরিষদের দায়িত্ব নিয়ে, তার মানে তিনি পকেটের টাকা খরচ করে উপদেষ্টা পরিষদের কাজ করেছেন। ইন্টারেস্টিংলি আমরা যেটা দেখছি সেটা হচ্ছে তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা, অন্যদের স্ত্রীর কথা বলিনি, তাহলে এই জায়গায় স্ত্রীর প্রসঙ্গ আসছে কেন? আমরা দেখেছি লক্ষ্য করে যে নুসরাত ইমরোজ তিশা অভিনেত্রী, তার সম্পদ ছিল 24 জুনে 1,40,00,000 টাকা, 1,40,81,860 টাকা। সেই সম্পদ বেড়ে 2025 জুনে হয়েছে 2,99,89,501 টাকা, অর্থাৎ 3 কোটি টাকা হয়েছে 1,40,00,000 টাকা থেকে বেড়ে। তার মানে তার সম্পদ বেড়েছে 1,60,00,000-এর মতো এই 1 বছরে। নুসরাত ইমরোজ তিশা আমরা জানি পেশায় তিনি অভিনেত্রী, তিনি অভিনয় করেন। অভিনয় করে তিনি 1,60,00,000 টাকা সম্পদ বাড়িয়েছেন এই সময়ে। নুসরাত ইমরোজ তিশা সম্পর্কে আরেকটা সমালোচনা রয়েছে, সেটা হচ্ছে যে জুলাই জাদুঘর যেটা হচ্ছে, অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছেন যে এই জুলাই জাদুঘরের যে 100 কোটি টাকারও বেশি মূল্যের জুলাই জাদুঘর হচ্ছে, এই জাদুঘরের কাজ নাকি নুসরাত ইমরোজ তিশা করছেন, যদিও অথেন্টিক কোনো সোর্স নেই। বিভিন্ন দিকে বিভিন্ন পক্ষ এই আলোচনা করার চেষ্টা করছেন। নিশ্চয়ই এই ব্যাপারগুলো পরবর্তীতে পরিষ্কার হবে যে জুলাই জাদুঘরের কাজ নুসরাত ইমরোজ তিশার কোম্পানি করছে কিনা, করলে কিভাবে করছে, সেখানে সঠিকভাবে কাজ হচ্ছে কিনা, পরবর্তী সরকার আসলে হয়তো সেগুলো বের হবে। তবে আমরা আশা করি নুসরাত ইমরোজ তিশা বাংলাদেশের আলোচিত অভিনেত্রী, তার নামে তেমন কোনো কলঙ্ক নেই। তিনি খুবই জনপ্রিয় এবং খুবই মানে সাদামাটা গোছের একজন অভিনেত্রী এবং সবার প্রিয়। তার স্বামী মোস্তফা সরোয়ার ফারুকের এই উপদেষ্টা হয়ে আসার ফলে বরং নুসরাত ইমরোজ তিশার ক্যারিয়ারে অনেক ক্ষতি হয়েছে। স্বামীর কারণে তার মানে ক্যারিয়ারে কোনো কালিমা লাগবে না, এটা অন্তত আমরা প্রত্যাশা করতে পারি। এছাড়া আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সম্পদ দেখানো হয়েছে। তার আগের সম্পদ ছিল না 14,24,717 টাকা তিনি যতদিন দায়িত্ব পালন করেছেন ততদিনে কামাই করেছেন, এবং মোট সম্পদ সেটা হচ্ছে যে 15,34,000, অর্থাৎ 15,34,000 টাকা তিনি কামাই করেছেন। মাহফুজ আলম, তার ছিল হচ্ছে 4 লাখ টাকা, 4 লাখ টাকা থেকে তার হয়েছে 4,20,000 টাকা থেকে 12,76,000 টাকা হয়েছে, এমনটা তিনি সম্পদের হিসাব দেখিয়েছেন। অর্থাৎ এই সময়ে তিনি মাত্র 8 লাখ টাকা কামিয়েছেন। এছাড়া যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অধ্যাপক আলী রিয়াজ, মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী উপদেষ্টার পদমর্যাদায়, তার ব্যাপারে কোনো হিসাব দেয়া হয়নি। অধ্যাপক আলী রিয়াজের কোনো হিসাব দেয়া হয়নি, কোনো রকমের কোনো হিসাব দেয়নি উপদেষ্টা পরিষদ। লুৎফে সিদ্দিকী, মাননীয় উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা দূত, সেখানে দেখা হচ্ছে যে অবৈতনিক, তিনি নাকি বেতন নেন না। লুৎফে সিদ্দিকী তিনি অবৈতনিক, সেই কারণে তার কোনো হিসাব দেখানো হয়নি। অর্থাৎ আলী রিয়াজ এবং লুৎফে সিদ্দিকীর কোনো হিসাব দেখানো হয়নি। ডক্টর খলিলুর রহমানের হিসাব দেখানো হয়েছে। তার মোট সম্পদ বলা হচ্ছে যে $46,35,850 তার হচ্ছে বিদেশি সম্পদ, আর দেশি সম্পদ হচ্ছে 20 লাখ টাকা, যেটা প্রথমে ছিল 2024 জুনে ছিল, 2025 জুনে এসে $46,35,850 আছে। 1 টাকাও তার বাড়েনি বিদেশে, 1টি টাকা কানাকড়িও বাড়েনি, এবং ওই 20 লাখ টাকার জায়গায় 22 লাখ টাকা হয়েছে। অর্থাৎ ওই এক বছরের কিংবা যতদিন তিনি দায়িত্ব পালন করেছেন, এই দায়িত্ব পালন সময়ে তিনি মাত্র 2 লাখ টাকা কামিয়েছেন। এই হিসাবটা দেয়া হয়েছে। এখন ব্যাপার হচ্ছে যে এই যে হিসাবগুলো আপনারা দেখলেন, সেখানে আমরা দেখছি প্রথম আলো যেটা নিশ্চিত, প্রথম আলো এটা নিয়ে একটা রিপোর্ট করেছে যেখানে তারা বলছে যে সব থেকে বেশি সম্পদ বেড়েছে প্রধান উপদেষ্টার। প্রথম আলোর শিরোনামটা দেখে নিন, সেখানে বলছে প্রধান উপদেষ্টার মোট সম্পদ 15,62,00,000 টাকার বেশি, এবং সেখানে বলা হচ্ছে যে 1,61,00,000 টাকা মতো প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে।
এই সময়ে এই সম্পদ বেড়েছে এবং সর্বোচ্চ সম্পদ বাড়ার দিক থেকে আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা এবং মোস্তফা সরোয়ার ফারুকীর স্ত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ বেড়েছে 1,60,00,000 টাকা। যদিও নুসরাত ইমরোজ তিশার হিসাবের জায়গায় দেখানো হয়েছে যে বিভিন্ন দিকে তার ঋণ রয়েছে 1 কোটি টাকা, অর্থাৎ তিনি ঋণ করেছেন এই ব্যাপারটাও দেখানো হয়েছে। এই যে সম্পদের হিসাব দেয়া হলো অবশেষে, সেখানে একটা বড় খামতি রয়ে গেল, সেটা হচ্ছে যে 2025-এর জুলাই থেকে এই ফেব্রুয়ারি পর্যন্ত, আজকে ফেব্রুয়ারির 10 তারিখ, এই সময় পর্যন্ত কিংবা তারা যখন বিদায় নিচ্ছেন, এই বিদায়ের, আজকে তো শেষ কর্মদিবস চলে গেল, এই বিদায়ের প্রাককালে, বিদায়ের সময় পর্যন্ত তাদের সম্পদটা আদতে কত দাঁড়িয়েছে সেটা জনগণের অবশ্যই জানা দরকার। আশা করি যে তারা বিদায় নেয়ার পরে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এই সময়ের হিসাবটাও তারা দিয়ে যাবেন এবং প্রধান উপদেষ্টার তরফ থেকে, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সেগুলো প্রকাশ করা হবে, যেন আমরা জানতে পারি যে তিনি যোগদানের সময় কি সম্পদ তার ছিল এবং তিনি যখন এই দায়িত্ব ছাড়লেন তখন তার কি সম্পদ ছিল। এটা তাদের নৈতিক দায়িত্ব, কারণ তারা সংস্কারের কথা বলেছেন, সংস্কার করতে চেয়েছেন, দেশকে পাল্টে দিতে চেয়েছেন, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চেয়েছেন। সেখানে তাদেরকেই লিড দিতে হবে, তাদেরকে প্রমাণ করতে হবে তারা কতটা নৈতিকতার জায়গায় স্ট্রং এবং কতটা সৎ। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।